আমি মোটামুটি আমাদের ক্লাস শুরু করি। যারা যারা ক্লাসে প্রেজেন্টে হারাই যাবা তারাই আফসোস করবে। এই লেখাগুলো তোমার না বুঝলে প্রবলেম নাই, এগুলো হচ্ছে আমার জন্য আমি লিখে রাখছি যেন ধারাবাহিকতা কিছু ক্ষেত্রে মেনটেন হয়। বাট আমি যেগুলো বলবো বা যেগুলো মুখে বলতেছি এগুলো হচ্ছে মেন কথাবার্তা। প্রথমে স্টোরি দিয়ে শুরু করি। এটা হচ্ছে মা না, আমরা বাবা নিয়ে কথা বলবো, খালি মা দিবস নিয়ে কথা বলা। সো আমরা হচ্ছে বাপ আর বেটা নিয়ে কথা বলবো। তো দেখো বাপ বেটা নিয়ে কেন কথা বলতেছি বুঝতেই পারতেছো, বাবার থেকে যে জিনের স্থানান্তর এগুলো নিয়ে কথাবার্তা হবে, জিন তত্ত্ব যেহেতু আসতেছে। সো বাপ বেটা নিয়ে কথা বললে আমাদের কি কি লাভ হবে তুমি দেখবা। এখানে বিজ্ঞানীর নাম জানা হয়ে গেছে, তুমি দেখবা যে এখানে জিন তত্ত্বের ডেফিনেশন জানা হয়ে গেছে, তুমি দেখবা যে এখানে আসলে জিন তত্ত্বের অর্থ কি সেগুলোও জানা হয়ে গেছে। তো কি কি আসতেছে দেখো, তোমাকে একটা স্টোরি বলতে যাচ্ছি। মনে করো তোমার বাবা একদিন বাসায় হচ্ছে তোমার বাবার এক বন্ধুর সাথে আসছে। কার বন্ধু? বাবার বন্ধু, ঠিক আছে। সেই বাবার বন্ধুর সাথে আসলো এবং বাসায় এসে তোমাকে দেখলো। তোমার নাম আমি ধরলাম, কার নাম নিব? একদম প্রথম দিকে যে আসবে, আচ্ছা তোমার নাম হচ্ছে ওকে অতুল সৌভিক। ওকে তোমার নাম হচ্ছে অতুল সৌভিক। অতুল সৌভিক নামটা ভুল হইলে মাফ করে দিও। সো তোমার নাম হচ্ছে অতুল সৌভিক। তোমার বাবা এবং তোমার বন্ধু একদিন তোমার বাবার বন্ধুকে নিয়ে আসছে বাসায়। তোমাকে অতুল সৌভিককে দেখছে তোমার এই বাবার বন্ধু, দেখে কি বলতেছে, আচ্ছা এই তোর ছেলে, এটা কি তোর ছেলে নাকি? তোমার বাবা বললো হ্যাঁ। সো দেখো বাবা আর বেটা কিন্তু হয়ে গেছে, এই যে বেটা বাবার বেটা চলে আসছে। কিন্তু এবার আমাদের স্টোরি শুরু হচ্ছে। বাবার বন্ধু বললো আচ্ছা তোর ছেলে তো ভালোই দেখতে হচ্ছে, ভালোই লম্বা টম্বা আছে। মনে করো যেরকম আমি ভালোই লম্বা, তোমার প্রায় 6 ফিটের কাছাকাছি আমি লম্বা। তো এখানে মনে করো হচ্ছে লম্বা বলা হইলো, অতুল সৌভিককে বললো তোর ছেলে তো ভালোই লম্বা আছে। আচ্ছা এরপরে প্রশ্ন কি আসতে পারে? ওই লম্বা বললো, মোটা বললো, বেশ স্বাস্থ্যবান লোক, লম্বা টম্বা আছে, এই ঘটনাগুলো আসলো। এরপরে বললো তোর ছেলে করে কি, কোথায় পড়ালেখা করে? কোথায় পড়ালেখা করে? কোথায় পড়ালেখা করে বা কি পড়ে, যেটাই হোক না কেন, কোথায় পড়ালেখা করে? এই কোশ্চেন গুলো ভালোভাবে খেয়াল করো, জাস্ট তুমি ডেফিনেশন জানিয়ে নেবা কি হচ্ছে। কোথায় পড়ালেখা করে একটা প্রশ্ন। তো তুমি বললে যে হচ্ছে আমি স্টুডেন্টস ভিতে পড়ালেখা করি। এবার দেখো যেটা আসতেছে, এরপরে কি ঘটনা ঘটলো, যে এখন আসতেছে যাচ্ছা ওর ভবিষ্যৎ কি। তোমাকে জিজ্ঞাসা করলো বা তোমার বাবার কাছে জিজ্ঞাসা করলো ভবিষ্যতে কি করবে, ভবিষ্যতে কি করবে। তাহলে দেখো তিনটা ঘটনা এখানে ঘটতেছে। এই তিনটা ঘটনায় যদি আমরা বুঝতে পারি যে কোনো একজন মানুষের সম্পর্কে, মানুষ কিন্তু তিনটা ঘটনায় মেনলি প্রথমে বলে। যখন তোমার বাবার বন্ধুর মতো তোমার আঙ্কেলের বয়সী বা তোমার দাদার বয়সী কেউ আসে, তোমার গার্জিয়ান টাইপের কেউ আসে, তোমাকে প্রথম কথা এটা জিজ্ঞাসা করে, তোমাকে দেখে বলে বেশ হাট্টা কাট্টা লোক, বেশ স্বাস্থ্যবান লোক বা বেশ লম্বা খাটো টাইপের কথা বলে, বলে যে কোথায় পড়ালেখা করতেছো বা কি পড়তেছো, তারপরে বলে ভবিষ্যতে কি করবে, এই কথাগুলো তো আসে। তো সেগুলাই আমরা বলবো। এবার দেখো এটা হচ্ছে তোমার গঠন বিশ্লেষণ করতেছে। এটা কি তোমার কি বৈশিষ্ট্য বিশ্লেষণ করতেছে? তোমার কাজ, তুমি এখন করো কি কাজ। এবার এটা হচ্ছে কি তুমি ভবিষ্যৎ ফলাফলটা কি, তোমার ফলাফল না, তুমি আসলে আজকে যে পড়ালেখা করতেছো ভবিষ্যতে কি হবা। দেখো তোমার এই যে যা কিছু আমি বললাম বাপ বেটার মাধ্যমে কেন বললাম, কেন আমরা বংশগতি নিয়ে আলোচনা করতেছি, বাবার থেকে ছেলে মেয়েদের যে বৈশিষ্ট্যগুলো যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, এই জন্য বাপ বেটার কথা বললাম। এখন আরো কারণ আছে, পরে বলবো। এর বাইরে আমাদের এই বাপ বেটার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো যাচ্ছে, তোমার আঙ্কেল তো এই কথা বলতে পারে তোর বাপ বেটা তো তোর মতো ভালোই লম্বা হয়েছে। নর্মালি তো বাবারা লম্বা হইলে তো ছেলেমেয়েরা লম্বা হয়, সব ক্ষেত্রে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয়। সো এইখানে যে বিষয়টা আসতেছে, বলছে তোর মতো ভালোই মেধাবী হয়েছে, তোর মতো ফিউচারে ভালো কিছু করবে। এই যে ধারাবাহিকভাবে বাপ বেটার মাধ্যমে যাওয়া, এটাই তো হচ্ছে বংশগতি। আমরা আলোচনা করতেছি বংশগতি কার মাধ্যমে যায়, জিনের মাধ্যমে যায়। তাহলে দেখো আমরা এই জিনের তিনটা বৈশিষ্ট্য এতক্ষণ যা বললাম ভুলে যেতে পারো, জাস্ট এইটুকু মনে রাখো, জিন তত্ত্বের যে ডেফিনেশন তোমাদের ক নম্বরে আসবে, এখন থেকে মুখস্থ করবা না। জিনের এই তিনটা বৈশিষ্ট্য নিয়ে জিনের গঠন, কাজ এবং ভবিষ্যৎ ফলাফল কি হবে সেটা নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে জিন তত্ত্ব। জিন তত্ত্ব বা জীবগতিবিদ্যা বা জেনেটিক্স, যেটাই বলো না কেন সব সেম কথা। সো
প্রথম কথা দেখো, তোমরা বলবে ভাই তিনটা কথা লিখলে কি মার্ক দিয়ে দিবে? অবশ্যই দিবে। জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কাজ এবং ফলাফল নিয়ে আলোচনা করা হয় সেটা জেনেটিক্স বা জিনতত্ত্ব বা জীবগতিবিদ্যা, বা এটা বললেই হচ্ছে, তোমাদের কাজ শেষ। তোমার এইটা লেখার পর যদি মার্কস না দেয় আমার কাছে এসে বলবা। এখন তোমরা বলবা যে ভাই শুধুমাত্র এইটুকুর জন্য এতখানি বললেন? না, কাহিনীর মাধ্যমে তো অ্যাটলিস্ট মনে থাকলো আমাদের, এর বাইরে আরো ঘটনা আছে, এর বাইরে আরো ঘটনা আছে, ঠিক আছে? সো এইখানে দেখো, আমরা তো বাবার বন্ধুকে এবার ইরেজ করে ফেলি, তোমার বন্ধুকে, এই তোমার বাবাকে ইরেজ করে ফেলি, জাস্ট বাপ বেটাকে রাখি। সো বাপ বেটা, বাপের বলো আর বেটার বলো, দুইজনের থেকে আমরা কি বলতে পারি? বাপ বেটার থিওরি বলতে পারি না এটাকে? আমি থিওরি নাম দিব না, বাট বলতে পারি অনেকটা। তো দেখো, বাপ আর বেটা থেকে আমি বাপের থেকেও বলতে পারি বেটসন, বেটা থেকেও বেটসন বলতে পারি না? তো দেখো, বাপ আর বেটার থেকে কি মনে রাখবা? বেটসন। বাপ আর বেটা থেকে লিখবা বেটসন। সো এই জিন তত্ত্ব বা জেনেটিক শব্দটা সর্বপ্রথম কে প্রবর্তন করেন? বেটসন। দেখো, বেটা থেকে বেটসন আরামসে মনে রাখা যায়। এবার আসি, তোমরা বলবা যে ভাই কত সালে আসবে, বছর মুখস্থ করা লাগবে না। দেখো, বাপ আর বেটা এই যে থিওরিটা নিয়ে আলোচনা করা আছে, এখানে টোটাল আসলে কয়টা বর্ণ আছে? 5টা বর্ণ আছে। সো 1905 সালে কয়টা বর্ণ আছে? 5টা বর্ণ, 1905 সালে। দেখো, বাপ বেটা দিয়ে আমরা কি জানলাম? জিনতত্ত্বের ডেফিনেশন জানলাম। বাপ বেটা থেকে বেটসন কে আবিষ্কার করছিল বা নাম প্রবর্তন করছিল সেটা জানলাম। এরপরে কত সালে আবিষ্কার করলো সেইটাও জানা গেছে, জানতে পারছি। কিন্তু এরপরেও আমরা সব জায়গায় এরকম ভাবে আগাবো, একটা জায়গা আমরা মুখস্থ করবো না, একটা জায়গা আমরা মুখস্থ করবো না। এবার দেখো, আমরা এটুকু গেল, বাপ বেটার কাহিনী গেল। এবার আসি জিন, আমাদের যে কথাটা আছে জেনেটিক্স। জেনেটিক্স এই শব্দটার সাথে তোমরা অনেকেই পরিচিত। তোমরা হয়তো বা তোমাদের সানজেদ তায়েব ভাইয়ের ক্লাস করছো, তোমরা সবাই জানো ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে সব থেকে ডিমান্ডেবল সাবজেক্ট কোনটা? জেনেটিক্স আর হচ্ছে ফার্মেসি। তার ভিতরে কিন্তু সব থেকে বেশি হচ্ছে জেনেটিক্স থাকে। হচ্ছে জেনেটিক্স এর পরে তোমাদের সানজেদ তায়েব ভাই। সো সেই সানজেদ তায়েব ভাইয়ের সাবজেক্ট এখন একটু কথা বলি। সরি, জেনেটিক্স। এই জেনেটিক্স শব্দটা কোথা থেকে আসছে, বা জীবগতিবিদ্যা বা জীবতত্ত্ব কথাটা কোথা থেকে আসছে? একটা শব্দ জেন থেকে আসছে। হ্যাঁ, এইটা এখন কিভাবে মনে রাখতে পারি? এইটা কিভাবে মনে রাখতে পারি? আমরা জীববিজ্ঞানে বা ইংরেজিতে যেসব শব্দ শুনি তার মধ্য থেকে, আচ্ছা তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি, তোমরা হ্যাঁ বা না উত্তর দেওয়ার জন্য হ্যাঁ না লিখবা না, জাস্ট ইয়েস হলে লিখবা ওয়াই, নো হলে লিখবা নো। আর একটা জিনিস তোমাদেরকে, আমরা যে অ্যাক্টিনোসাইট যেটা ছিল, আমরা আজকে আলোচনা করব, তোমার হচ্ছে আমাদের যে রেডিয়াল সেল, তাই তো, রেডিয়াল কোষ, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমি বলছি তোমাদেরকে অ্যান্সার দিব, সো দিব। এবার দেখো আসি, জেনেটিক্স জেন থেকে আসতেছে। সো জেন থেকে আসতেছে, আচ্ছা তোমরা যারা বুঝতেছো না, আমি একটা মেন গ্রুপে একটা পোস্ট দিছিলাম, তোমাদের বিশেষ ধরনের যেসব পত্ররন্ধ্র গুলো আছে, সো অ্যাক্টিনোমাইসিটিস ধরনের যে পত্ররন্ধ্র গুলো আছে, সেগুলো আছে রেডিয়ালি কোষের কথা বলা আছে। সো রেডিয়ালি কোষটা কি জিনিস সেটা নিয়ে আমি আলোচনা করবো। এটা কথা জাস্ট বললাম, যারা তোমরা আমাদের মেন গ্রুপে যুক্ত নেই তারা হয়তো বুঝতেছো না, ওইটা পরে আসবো। এবার জেনেটিক শব্দটা আসে, জেন থেকে আসতেছে, বা জীবতত্ত্ব যে শব্দটা জেন থেকে আসতেছে। এখন এর সাথে দুইটা শব্দের নরমালি আমরা মিল পাই আমাদের জানা অর্থে। এক, জেন থেকে আসতে পারে জেনারেট, জেনারেট, সরি জেনারেট বানান ভুল যাচ্ছিল এখনই। আচ্ছা, তোমরা যারা এখনো বন্ধুদেরকে মেনশন করনি, বন্ধুদেরকে মেনশন করে ফেলবা। আর যারা হচ্ছে পরে প্রেজেন্ট হচ্ছ তারা অবশ্যই প্রেজেন্ট লিখবা। সো এটা একটু টাফ কাজ হবে, বাট তোমাদের একটা ভাইয়াকে আমি অলরেডি রাখছি যে আসলে তোমাদের এই একটা মানে রিপোর্ট কার্ডের মতো বানাবে যে কি কতজন প্রেজেন্ট থাকে। সো জেনারেট, দেখো একটা শব্দ হতে পারে জেনারেট, আর একটা কি শব্দ হতে পারে? জেনেসিস। এই শব্দটা মনে আমরা অনেক বেশি শুনি। এই জেনেসিস আর জেনারেট এই দুটো শব্দ কিন্তু আমরা অনেক বেশি শুনি ইন্টারমিডিয়েট লাইফে। জেনারেটটা তো শুনি না, শুনি হচ্ছে জেনেসিস। সো দুইটার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব, দুইটার মাধ্যমে, দুইটারই আসলে অর্থ একই ধরনের আনা যায়। কিভাবে? দেখো, জেনেসিসের দুইটা অর্থ আছে, জেনেসিসের দুইটা অর্থ আছে। এক হচ্ছে কি সূচনা, এক হচ্ছে সূচনা, আরেকটি কি হচ্ছে তৈরি, আরেকটা হচ্ছে তৈরি। তোমরা বলবা যে ভাই একটু উদাহরণ দিলে মনে পড়বে। সো আমরা এর আগে কি পড়ছিলাম? গ্লাইকোজেনেসিসের কথা মনে আছে? গ্লাইকোজেনেসিস, আমি যে লাস্ট যে লাইভ ক্লাসগুলো তোমাদের দুইটা লাইভ ক্লাস দিছি, কিসের উপর নিছি? পরিপাক ও শোষণ। আমি যেগুলা পড়াইছি আশা করি তোমাদের সবই মনে থাকার কথা। সো গ্লাইকোজেনেসিস কোথা থেকে আসে? গ্লাইকোজেন প্লাস জেনেসিস, তাই তো?
তো দেখো গ্লাইকোজেন তৈরি হয় যেখানে সেটাকে গ্লাইকোজেনেসিস বলে। গ্লাইকোজেন মানে তো গ্লাইকোজেন, জেনেসিস মানে তৈরি। সো গ্লাইকোজেনেসিস মানে কি গ্লাইকোজেন তৈরি, তাই তো? আশা করি তোমাদের মনে আছে। সো জেনেসিস মানে যে তৈরি, তার একটা এক্সাম্পল দিলাম। এখন এগুলা কেন আলোচনা করতেছি বলবো এখন। জেনারেট মানে কি? জেনারেট মানেও তৈরি, জানি তো, জেনারেট মানেও তৈরি। তাহলে দেখো দুইটা জায়গাতে কমন যেটা আসতেছে সেইটা নিয়ে আলোচনা করি, সূচনা নিয়ে আলোচনা না করি। এবার আমরা আসি এই জেনেটিক বা জেন যে শব্দটা আছে অর্থটা কি আসে? এই সেম জিনিস, তৈরি বা টু গ্রো। তোমাদের বইতে এক্স্যাক্টলি দেখবা টু গ্রো ইনটু আছে, ঠিক আছে? উৎপত্তি লাভ করা বা উদ্ভাবিত হওয়া, সেম কথা সব। টু গ্রো মানে কি? তৈরি, আমরা জানি না? তো সেই ঘটনায় আসতেছে। দেখো আমি কিন্তু তোমাদের মুখস্থ করাইলাম না, তোমার জেন শব্দের সাথে মিল সম্পন্ন দুইটা শব্দ দেখাইলাম, জেনারেট আবার হচ্ছে জেনেসিস। সো এগুলোর অর্থ কি? তৈরি। সো এই জেন শব্দের অর্থ সেম জিনিসই, টু গ্রো ইনটু বা উদ্ভাবিত হওয়া বা তৈরি হওয়া, উৎপাদন হওয়া, সেম যা বলো না কেন। কেন গেল? এবার দেখো এটা আমাদের জানা শেষ। এবার আসি আমরা এই জেনারেট শব্দটাকে এত দ্রুত ছাড়িয়ে দিব না, এটা এত দ্রুত ছাড়া যায় না। জেনেসিস তো আমাদের অনেক কাজে লাগে, বাট এই অধ্যায়ে যেহেতু ফার্স্ট টাইম জেনারেট শব্দটা আনলাম, সো এই জেনারেট শব্দটা নিয়ে আরো একটু এর অপারেশন করি। সেই অপারেশনটা কিভাবে হবে? জেনারেট থেকে আমরা আরেকটা শব্দ আনতে পারি, জেনারেশন। এইটাও দেখবা কাজে লাগবে। ওকে, জেনারেট থেকে আনতে পারে একটা শব্দ, জেনারেশন। আমরা জেনারেশন শব্দটা নরমালি কোথায় ব্যবহার করি? তোমরা সবাই বলো যে জি যেটা আছে, ঠিক আছে? যারা নতুন করে প্রেজেন্ট হচ্ছে বন্ধুদেরকে মেনশন করে ফেলবা। জি যেটা আছে, আমরা বলি না 2G 3G 4G 5G এরকম বলি, বর্তমানে 5G চলতেছে। সো এই জি মানে কি? এই জি মানে কি? সেটা হচ্ছে জেনারেশন। এবার তোমরা কমেন্টে জানাও যে কয়জন বিজ্ঞানী হচ্ছে তোমার আমাদের যে আসলে যে এই যে আমাদের মেন্ডেলের যে সূত্র আছে বা এখানে আসলে মেন্ডেলের সূত্র পুনরাবিষ্কার করে কয়জন বিজ্ঞানী, তোমরা কমেন্টে জানাবা। ওকে, সো এরপরে দেখো আমরা সেটা নিয়ে তো আলোচনায় আসতেছি। জেনারেশনের ক্ষেত্রে আমরা এই জেনারেশনের প্রথম কখন জানা শুরু করলাম? যখন 3G আসলো। 2G যখন ছিল তখন কি 2G নিয়ে খুব কথাবার্তা বলতাম না, 3G। এবার দেখো আমরা, তোমরা বলতে পারো যে ভাই তিনজন বিজ্ঞানী এই জন্য বলছেন, মোটেই না। তো এবার দেখো 3G যেটা আসলো কেন, কাজে লাগবে কি, মেন কথায় ফেরত আসি। সো 3G এর ক্ষেত্রে তিনটা জি, আমরা এই 3G এর ক্ষেত্রে এরকম লিখতে পারি না, জি প্লাস জি, এই তিনটা জি কে কাজে লাগবে। আমি জানি তোমরা সবাই জানো যে জিন তত্ত্বের জনক কে, বাট যারা জানো না, যদি 22 ব্যাচের কেউ দেখে থাকো বা 21 ব্যাচের যারা জানো না, মনে থাকে না, তোমাদেরকে মনে রাখাই দিচ্ছি। এক হচ্ছে জি থেকে হচ্ছে জিন তত্ত্ব, এক হচ্ছে কি, এক জি থেকে হচ্ছে মনে রাখবা জিন তত্ত্ব। এবার হচ্ছে 3G থিওরি চলে আসছে, মানে জেনারেশন থিওরি। আরো কাজে লাগবে, শুধুমাত্র এইটুকু সীমাবদ্ধ থাকবে না। তো দেখো এক হচ্ছে জি থেকে জিন তত্ত্ব, আর একটা হচ্ছে কি, জিতে হচ্ছে জনক, আর একটা জিতে কি, জোহান। দেখো তো জিন তত্ত্বের জনক হচ্ছে কি, জোহান। এইটুকু মনে রাখতে হচ্ছে, মেন্ডেল না মনে রাখলেও হচ্ছে। তো দেখো জিন তত্ত্বের জনক হচ্ছে কি, গ্রেগর জোহান মেন্ডেল। সো জোহানটুকু মনে রাখলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। এবার তোমরা বলবা যে ভাই শুধুমাত্র এইটুকুর জন্য জি এর ধারণা আনলেন না, আরো একটু পেঁচাই, ঠিক আছে? তোমরা যারা যারা, হ্যাঁ হ্যাঁ, তিন কারেক্ট। ওকে, জেনারেশন, রিতা আক্তার, নাজনীন, তারপর হচ্ছে নোমান মল্লিক, অর্ঘ আইখিন, নাগ আইখিন, পার্থ বসু। আচ্ছা, ক্লাস আসে না কেন বুঝলাম না। ওকে, সো দেখো এইখানে এবার আমরা আসি, সেটা হচ্ছে, আচ্ছা তোমরা আমাকে তো জানো তিনজন বিজ্ঞানীর নামের মধ্যে তো ভালোভাবে জানা কথা। এখন তোমরা কমেন্টে জানাবা কোন বিজ্ঞানীটা আসলে আমাদের এই গ্রেগর জোহান মেন্ডেলের যে সূত্রগুলা দেন। গ্রেগর জোহান মেন্ডেল কিন্তু নিজের সূত্র আবিষ্কার করেন না, আমি করেন কথাটা বলে কিন্তু একটা ভালো একটা তোমাদের হিন্ট দিয়ে দিলাম। সো হিন্টের মাধ্যমে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো সবাই। ওকে, স্পেলিং ম্যাটার করে না, জাস্ট লিখলেই বুঝবো। এমসিকিউ টাইপ অফ কোশ্চেন এগুলা। এবার দেখো বর্তমানে কত জি চলতেছে, 5G, তাই তো? কোনো ডাউট আছে? নেই। সো 5G আর 2G যদি বিয়োগ দেই কত আসে? 5G আর 3G, তাহলে 2G আসে না? সো আমাদের এই জোহান সাহেব দুইটা সূত্র দিয়েছেন।
দুইটা সূত্র দিয়েছেন। আমি জানি এগুলো অনেকেই জানো, বাট তারপরেও আমি তোমাদের টোটাল বিষয়টা দেখো স্টোরির উপর দিয়ে রেখে দিছি। আমি এখনো কিন্তু স্টোরি ভিতর থেকে বেরোইনি, আর ইনফরমেশন কিন্তু একের পর এক আমরা জানিয়ে যাচ্ছি। যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদের কিন্তু এগুলো কাজে লাগবে আশা করি। তো দেখো দুইটা সূত্র দেন, এবার এই দুইটা সূত্র নিয়ে আবার কথাবার্তা হবে। দুইটা সূত্র নিয়ে আমরা কথাবার্তা বলবো। এখন এই দুইটা সূত্র নিয়ে কথা বলার আগে, আচ্ছা হ্যাঁ, কাল করেন্স যে ক্লাস করতে পারতেছো না ফারহান আহমেদ সাকিব, এটা তো হওয়ার কথা না। আচ্ছা কাল করেন্স, ইয়েস কাল করেন্স কারেক্ট। সো এইটা মনে রাখার জন্য আমি তোমাদের টেকনিক বলবো, টেনশন করার কোনো কারণ নেই। সো আমরা যে তিনজন বিজ্ঞানী কথাবার্তা বলতেছিলাম, তারা একটা আশ্চর্যজনক কাজ করছে না, পুনরাবিষ্কার করছেন। কার সূত্র? গ্রেগর জন মেন্ডেলের সূত্র। পুনরাবিষ্কার করেন কে? গ্রেগর জোহান মেন্ডেলের তিনটা সূত্র না, সরি মানে গ্রেগর জন মেন্ডেলের তোমার হচ্ছে তত্ত্বই লিখি, তত্ত্ব পুনরাবিষ্কার, সরি এত ভুল লিখতেছি কেন, তত্ত্ব পুনরাবিষ্কার করেন কে? পুনরাবিষ্কার করেন তিনজন বিজ্ঞানী, ঠিক আছে, এটা তো জানি। তো তিনজন বিজ্ঞানীর নামগুলো অনেক সময় মনে থাকে না, তারা আশ্চর্যজনক কাজ করছে। এবং তোমাদের সবারই পছন্দের একটা কলেজ আছে, তোমরা হয়তো বা কে তোমাদের এখানে আসলে কেউ যদি ভিকারুননিসা থাকে সে হাত তুলে যাস। তো এখানে দেখো আমরা লিখবো ভিকারুননিসা আশ্চর্যজনক কলেজ। এটা সত্য। তোমাদের স্বপ্নীলাভ কোন কলেজে পড়ে? ভিকারুননিসাতে পড়ে, এবং তার ক্লাসগুলো অনেক আশ্চর্যজনক, অনেক সুন্দর হয়। তো এখানে দেখো আমি নিজেই হচ্ছে তোমার হিংসা হয় আমার। তো সেইখান থেকে আমরা লিখি ভিকারুননিসা আশ্চর্যজনক কলেজ, এটা তো কলেজ, কোনো সন্দেহ নেই। এবার দেখো এইটা কোথা থেকে কাজে লাগবে। সো ভি তে হচ্ছে ব্রিজ, মনে আছে না হিউগে ডি ব্রিজ। এরপরে কতে হচ্ছে কি? করেন্স বা কাল করেন্স। কতে কাল করেন্স মনে রাখতে পারি, করেন্স মনে রাখলেই হচ্ছে। আশ্চর্যজনক কলেজ, এই টোটাল জিনিসের থেকে একটা জিনিস মনে রাখতে পারি না, এরিক এস্টেরমেক। দেখো একটু খেয়াল করার চেষ্টা করো, মিল আছে কিন্তু। এরিক এস্টেরমেক আশ্চর্যজনক কলেজ। সো এরিক এস্টেরমেক কিন্তু ওকে, তিনজন বিজ্ঞানীর নাম জানা হয়ে গেল। এখন আমি এখানে বলছিলাম যে তোমাদের আসলে এই জায়গাটায় ওকে, আচ্ছা তোমাদের এই জায়গাটা খেয়াল করো, আমাদের যে করেন্সটা আছে সে আসলে কি করে, তোমরা অনেকেই কারেক্ট অ্যান্সার দিলে, যে সূত্রগুলো সূত্রগুলো তৈরি করে, যে দুইটা সূত্র আছে, সূত্র আসলে দিয়ে যায় না। গ্রেগর জন মেন্ডেল এই দুইটা সূত্র প্রকাশ করেন কে? তাহলে দেখো দুইটা জিনিস খেয়াল রাখো, পুনরাবিষ্কার করা। গ্রেগর জন মেন্ডেলের যে তত্ত্বটা আছে, পুনরাবিষ্কার করেন তিনজন বিজ্ঞানী, বাট সূত্র দেন একজন। সো এই সূত্র কি করতেছেন? তিনি হচ্ছে সূত্র প্রণয়ন করতেছেন বা সূত্র প্রদান করতেছেন। তো কথাটা একটু লিখি, সূত্র প্রদান করেন, প্রণয়ন করেন, বা যেটাই বলি না কেন, দেখো করেন্স, কাল করেন্স। ওকে, তো দেখো কাল করেন্স, কে করেন? করেন্স, কাল করেন্স। ওকে, ঠিক আছে, তাহলে হয়ে গেল কাজ। মুখস্থ থাকবে আশা করি। এগুলো সব লিখে ফেলবা বইয়ে খাতায় যেখানে পারো লিখে ফেলবা। অ্যাটলিস্ট এইগুলা যদি মুখস্থ না করো এন্ড যদি ভুল না হয়। আচ্ছা, ব্লার আসতেছে কই? তোমারটাই আসিফা সৈয়দ মিমি, তোমারটাই ব্লার আসার কথা। আমি তো ফোনে দেখতে পাচ্ছি যে পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে। অন্যরা একটু জানাও তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, যারা আসলে আসো অন্যরা একটু জানাও তো। ও আচ্ছা, আমি প্রথমে ভাবছি যে তোমার রাব্বি হচ্ছে ভালো লিখছো, বাহ জোস লাগলো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, উম্মে হাফসা, মানে যারা হচ্ছে বুঝছো আজকে ক্লাস করতেছে না তারা আফসোস করবে প্রত্যেকটা ক্লাসে। তোমাদের যখন আমি হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায় পড়াইছিলাম, অধ্যায়টা পুরোপুরি আমি এমন ভাবে টেকনিক আকারে চলে গেছিলাম। তোমাদের যখন আমি বায়োলজি সেকেন্ড পেপারে ফার্স্ট অধ্যায় পড়াইছি, ওইখানে যারা এখনো ক্লাস দেখোনি তারা যা দেখবা, জাস্ট একটা জিনিসও মুখস্থ করার প্রয়োজন পড়ার কথা না। আমি প্রত্যেকটা পর্বই মোটামুটি তোমাদেরকে ধরাই দিছিলাম। ওকে, আচ্ছা ক্লিয়ার।
নোমান মল্লিক, সুমাইয়া দেওয়ান, জ্যোতি। আচ্ছা, আজকে একটু কমেন্টে জানাও তো তোমাদের মধ্যে ফার্স্ট টাইম আজকে ক্লাস করতেছে কে? ফার্স্ট টাইম কে ক্লাস করতেছে আজকে? ওকে, তোমাদের আজকে ফার্স্ট টাইম কারা ক্লাস করতেছো এবং তারা আসলে বন্ধুদেরকে মেনশন করে দিও। আজকে প্রেজেন্ট কিন্তু আজকে এবং মঙ্গলবারের প্রেজেন্ট আমি সিরিয়াসলি দেখবো। ওকে, যারা আসলে অ্যাবসেন্ট থাকতেছে আমি এটা সিরিয়াসলি দেখবো। আমার খুবই মাঝে মধ্যে খারাপ লাগে যে তোমরা আসলে এত কষ্ট করা হয়। আমরা নর্মালি কিন্তু খুব একটা পেইড কোর্স সেভাবে রাখি না, তোমাদের একটা জাস্ট প্রি মেডিকেল অ্যাডমিশন তোমরা যে উপরে দেখতে পাচ্ছ, তো ওইখানে জাস্ট দেওয়া হয়েছে এবং আমি রেকমেন্ড করি সবাই যেন ওটার সাথে যুক্ত হয়। আমি অ্যাটলিস্ট পার্সোনালি রেকমেন্ড কেন করতেছি, অ্যামাউন্টটা এতটুকু শর্ট রাখা হয়েছে, এট দ্য সেম টাইম তোমরা আসলে বইয়ের একটা আলাদা পার্সপেক্টিভ পাবা। যদি না পাও তাহলে আমাকে এসে বলবো। তোমরা বইয়ের একটা এমন পার্সপেক্টিভ পাবা যার থ্রুতে তোমরা আসলে বইটাকে, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, এটাকে অনেক ভালোভাবে শেষ করতে হবে, সো বইটাও ভালোভাবে জানবা, এট দ্য সেম টাইম একটা অ্যাডমিশনের স্ট্যান্ডার্ড তোমরা আইডিয়াও পাওয়া যায় কেমন হয়। শুধুমাত্র ওই বইগুলো পড়লে কিন্তু এখন যে চ্যাপ্টার গুলো আছে ওইগুলো যদি একাডেমিক লেভেলে পড়ো তাহলে হবে না, অ্যাডমিশন লেভেলটাও শেষ করে রাখতে হবে। আমরা ওগুলো সব চ্যাপ্টারই দিব, জাস্ট ওই চ্যাপ্টার গুলোকে আগে দিব। যাক, সো মেন কথায় ফেরত আসি। ওকে, আমি আজকে ফার্স্ট, জাবের আল মারুফ। আচ্ছা, ওকে, মৃদুল হাসান। আচ্ছা, আপনার ক্লাসে প্রথম, আচ্ছা অন্যের ক্লাস করছে তাহলে একবার। আমি ভাই এমন এমনকি লাইফে ফার্স্ট। ওকে, ঠিক আছে। আচ্ছা, যারা আসলে হচ্ছে ফার্স্ট টাইম আসো তারা যেন ক্লাসগুলো মিস না করো। আমরা এরপরে আরো হয়তো এই চ্যাপ্টারের উপর দুইটা ক্লাস নিব, তো প্রত্যেকটা জায়গায় আমরা ফিনিশ করার চেষ্টা করবো। তো কালকারেন্সের বিষয় গেল গা, কালকারেন্সের কাহিনী টাইনি কিন্তু শেষ। এবার কালকারেন্সের পরে কিসে আসা যায় বলো? এবার আমরা দুইটা সূত্রে আসি, বাম বেটার থিওরি মেনে কাহিনী শেষ। এবার আসি দুইটা সূত্র নিয়ে কথাবার্তা, ঠিক আছে? সো দুইটা সূত্র নিয়ে আচ্ছা আচ্ছা, দুইটা সূত্র নিয়ে কথাবার্তা বলার আগে আমরা একটু এইটা নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করলে ভালো হয় না? এই যে 5G আর 3G, এটা নিয়ে যে বললাম আমি এতক্ষণ, এগুলো আসলে কি জিনিস? কি জিনিস? সিম না? আর কাকে আমরা সিম বলি? কাকে আমরা সিম বলি? মটরশুটিকে। মটরশুটিকে। সো আমাদের যখন প্রশ্ন আসে যে গ্রেগর জন মেন্ডেল কি নিয়ে কাজ করছিলেন? মটরশুটি নিয়ে। তো দেখো 5G 3G কি নিয়ে আলোচনা করছে? সিম। সিম মানে মটরশুটি। তো মটরশুটি কত প্রজাতি নিয়ে? 34। এটা একটু মুখস্থ রাখো। এখন দেখো, তোমরা এখানে বলা হবে তিনি কত বছর ধরে কাজ করেন। তিনি কত বছর ধরে কাজ করেন? ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। 7 বছর। 7 বছর। তোমরা একটু কমেন্টে জানাও তো আমাদের এই যে গ্রেগর জন মেন্ডেল তিনি আসলে কোন দেশের বিজ্ঞানী ছিলেন? তিনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? তিনি আসলে দেখো 7 বছর ধরে কাজ করেন। শুধুমাত্র একটু কমে 7 বছর তো বলে দিলে, না বললেও হইতো, তোমরা দেখে নিতে পারতে বলতে। আর প্রত্যেকটা ইনফরমেশন যেগুলো ইম্পর্টেন্ট বলবো, এট দ্য সেম টাইম মনে রাখার টেকনিক গুলো দেবো। কিভাবে দেখো, তোমাদের যখন বলা হবে তিনি যখন আসলে কাজগুলো করছিলেন মটরশুটি, কয়টা বৈশিষ্ট্য নিয়ে? কয়টা বৈশিষ্ট্য নিয়ে? 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে। 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে। ওকে, 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে। এবার দেখো 7 বছর ধরে কি করলেন? 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে তিনি কাজ করলেন। এগুলা কিন্তু গেল। এরপরে যেটা আসবে যে তিনি আসলে মটরশুটি নিয়ে তো কাজ করছেন। সো মটরশুটি নিয়ে যে কাজ করলেন, কেন করলেন? অন্য কিছু নিয়েও কাজ করতে পারতেন। সো সেইটার ক্ষেত্রে আমরা অনেকগুলা ওয়ে বলতে পারি, আমরা অনেকগুলা ওয়ে আছে, যে কোনো একটা। আমি দেখো এখানে একটা তোমাদের লাইন লিখে রাখছি, যেটাকে আমি একটু সুন্দর করে লিখি আবার, যে এক অল্প প্রকরণ বিশিষ্ট প্রকরণ, আচ্ছা প্রকরণ বিশিষ্ট উর্বর। আচ্ছা, আমরা মনে করি একটা উদ্ভিদ নিয়ে কথা বলতেছি মূলত, যে এক অল্প প্রকরণ বিশিষ্ট উর্বর স্বাধীন প্রজাতি ছিল। এই ঘটনাটা কিভাবে আসছে সেটা আমি তোমাদেরকে বলবো, যেন হচ্ছে তোমাদের মনে রাখতে হেল্প হয়। স্বাধীন প্রজাতি ছিল মনে করো লিখলাম আমরা, সেটা হচ্ছে কি, আমরা মনে করো মটরশুটি নিয়ে কথা বলতেছি। সো আমরা এখানে এটা লিখতে পারি যে স্বাধীন প্রজাতি কি, আমরা লিখলাম মটরশুটি। আমরা মটরশুটি নিয়ে কথা বলতেছি, সো আমি বললাম এক অল্প প্রকরণ বিশিষ্ট উর্বর স্বাধীন প্রজাতি হচ্ছে মটরশুটি।
এই কথাটা বললাম। তো ঘটনাটা অনেকটা এরকম ভাবে, মনে করো মটরশুঁটি নামক একটা প্রজাতি আছে যারা হচ্ছে স্বাধীনভাবে বাঁচতে পারে, অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, কোনো মানে কি বলে যে পরজীবী টাইপের কিছুই না। এট দ্য সেম টাইম তারা উর্বর। উর্বর মানে কি, এরা তোমার আসলে সন্তান বা তোমার ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে পারে। এবং এদের কি বহু প্রকরণ আছে। প্রকরণ মানে কি, জাস্ট প্রকার ভেদের থেকে প্রকরণ কথাটা আসে, প্রকার ভেদের থেকে এই শব্দটা আসে প্রকরণ। প্রকরণ শব্দ আর প্রকারভেদ আলাদা তেমন কিছু না। প্রকারভেদের কারণে যে তোমার মনে করো জিনিসটা হচ্ছে, আমরা ধরলাম যে তোমার হচ্ছে সূত্র হচ্ছে দুই প্রকার, এটা হচ্ছে প্রকারভেদ। প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এগুলো হচ্ছে প্রকরণ। বুঝতে পারছি ঘটনা এগুলা? তোমার হচ্ছে আম, মনে করো হচ্ছে আমের অনেকগুলো প্রকারভেদ আছে, মনে করো 5 প্রকার আছে আম। সো এর প্রকরণ গুলা কি কি, প্রত্যেকটা প্রকারভেদকে প্রকরণ বলা হয়, যেরকম ল্যাংড়াই, ফজলি, হাড়িয়া ভাঙ্গা এইগুলাকে। ঠিক আছে? এবার দেখো আমরা এই লাইনটা দিয়ে, জাস্ট এই লাইনটা মনে রাখবা। ওই যে বললাম একটা বিশেষ একটা মটরশুঁটি ছিল যারা কি হইতো, তোমার আসলে একটা মটরশুঁটি একটা প্রজাতি আছে যারা হচ্ছে তোমার স্বাধীন হয় এবং এরা উর্বর। উর্বর হওয়ার কারণে কি করে, এরা বহু প্রকরণ তৈরি করে। বহু প্রকরণ তৈরি করে এবং তোমার আসলে সরি মানে অল্প প্রকরণ তৈরি করে, অল্প প্রকরণ তৈরি করে। এখন এটা কেন বললাম, তো দেখো প্রথমে আসতেছে এটা হচ্ছে 1 বর্ষজীবী। 1 বর্ষজীবী, ঠিক আছে? এটা হচ্ছে এই কথাগুলো জাস্ট মনে রাখলে হয়ে যাচ্ছে, আর কিচ্ছু মনে রাখবা না। 1 বর্ষজীবী, দেখো 1 বর্ষ মানে কি, আমরা নরমালি যে সব আসলে উদ্ভিদের কথা বলি, কি প্রকার ভেদ হতে পারে উদ্ভিদে, যদি আমরা আয়ুষ্কালের উপরে তোমার আসলে ই করতে চাই, সরি আয়ুষ্কালের উপর যদি শ্রেণী বিভাগ করি, কত করতাম বলো? আমরা আমাদের বইতেই আছে, কয় ভাগে করি? 3 ভাগে না? 3 ভাগে তো করি। 1 বর্ষজীবী, আমি কেন লিখতেছি পরে বলবো। তারপর হচ্ছে দ্বিবর্ষজীবী, বহু বর্ষজীবী, তাই তো? কখনো কি আমরা এমন প্রকার ভেদ পাইছি যে 1 বর্ষজীবীর থেকে কম? এরকম উদাহরণ পাইছি? পাইনি। তাহলে দেখো 3টা আমাদের অপশন আছে, 3টা আমাদের সব থেকে কম বয়সী কোনটা? 1 বর্ষজীবী। যদি মটরশুঁটি 1 বর্ষজীবী হয় তাহলে এটাকে বলতে পারি না অল্প আয়ুষ্কাল? বলতে পারি? এইটাই হচ্ছে ঘটনা। দেখবা প্রথম পয়েন্ট আছে কি 1 বর্ষজীবী, তারপর সেকেন্ড পয়েন্টই বইতে দেওয়া আছে অল্প আয়ুষ্কাল বিশিষ্ট। এরপরে দেখো লাস্টের দিকে একটা পয়েন্ট আছে বহু প্রকরণ বিশিষ্ট। বহু প্রকরণ বিশিষ্ট। সো বহু প্রকরণ কেন তৈরি হয়? কেননা এরা উর্বর। কেননা এরা হচ্ছে উর্বর। উর্বর হওয়ার কারণে অনেক প্রজাতি তৈরি করে, এরা হচ্ছে অনেকগুলা জাত তৈরি করতে পারে। প্রজাতি বললে ভুল হবে, অনেকগুলো জাত তৈরি করতে পারে। তো দেখো এরা হচ্ছে উর্বর, অনেক প্রকরণ তৈরি করতে পারে, অল্প আয়ুষ্কাল, 1 বর্ষজীবী। তারপরে কি এরা হচ্ছে দেখো স্বাধীন প্রজাতি হচ্ছে, একবারে মনে রাখতে হবে স্বপরাগী। স্বাধীন প্রজাতি থেকে স্বপরাগী মনে রাখার চেষ্টা করবা। স্বপরাগী, ঠিক আছে? স্বপরাগী। এবার দেখো স্বপরাগী হওয়ার জন্য কি ঘটনা ঘটে। মনে করো এই যে হচ্ছে একটা উদ্ভিদ, ঠিক আছে? যাই হোক না কেন, সো আমার হচ্ছে উদ্ভিদ হইলে হলো। সো এই উদ্ভিদের ক্ষেত্রে যদি আমি বলি যে এইখানে একটা আম আছে, এইখানে একটা আম আছে, আর এইখানে একটা মনে করো আম আছে। সো এই গাছটা যদি উভলিঙ্গ হয়, সরি আম বললে ভুল হবে, আম তো আর লিঙ্গ না। আজকে কি ডে? আজকে হচ্ছে ফ্লাওয়ার বা সামথিং রোজ ডে মনে হয়। সো যেটা হচ্ছে কি, তোমরা অনেকে দেখো, আমরা জানি ফুল, ফুল হচ্ছে কি, আমরা জানি হচ্ছে ফুল হচ্ছে তোমার আসলে আমাদের জননাঙ্গ। কিসের ক্ষেত্রে? ফুলকে আবার কি বলে? বিটপ, রূপান্তরিত বিটপ বলে না ফুলকে? তো যেটা হচ্ছে আমরা ফুল হচ্ছে মনে করো আমাদের উদ্ভিদের ক্ষেত্রে জননাঙ্গ। সো এই গাছটা যদি উভলিঙ্গ হয় তখন কি হবে, এই একটা ফুলের থেকে একটা ফুলে তোমার আসলে পরাগায়ন গেল, উড়ে গেল, তাহলে হচ্ছে স্বপরাগায়ন হলো। আবার এমন হইতে পারে একই ফুলের মধ্যে স্বপরাগায়ন 2 ভাবে হয়, একই উদ্ভিদের 2টা ফুলের মধ্যে, অথবা একই ফুলের যদি 2টাই আসলে লিঙ্গ উপস্থিত থাকে, যেমন জবা ফুলে তোমার পুংলিঙ্গ থাকে আবার হচ্ছে স্ত্রীলিঙ্গ থাকে একই হিসেবে। তো সেখানে তোমার যে পরাগায়নটা হচ্ছে, তাহলে দেখো আমরা কোন একটা উদ্ভিদ যদি তোমার কি হয়, তোমার তখন কখন স্বপরাগী হইতে পারবে? যখন উভলিঙ্গ হবে। যখন উভলিঙ্গ হচ্ছে তখনই কিন্তু স্বপরাগী হচ্ছে। তাহলে দেখো আর একটা কথা আমরা এখান থেকে আর একটা পয়েন্ট পেয়ে গেলাম। এর সাথে একটা পয়েন্টই বাদ ছিল আমাদের, একটা পয়েন্টই বাদ ছিল, সেটা হচ্ছে কি উভলিঙ্গ। উভলিঙ্গ,
ঠিক আছে। তো দেখো আমাদের পয়েন্ট জানা শেষ। এক বর্ষজীবী, একটা, দুইটা, অল্প আয়ুষ্কাল, তিনটা, চারটা, পাঁচটা, স্বপরাগী, এই ছয়টা কাজ আমাদের কিন্তু শেষ। এই ছয়টা পয়েন্ট যদি লিখো তুমি, যদি রিটেন কোশ্চেন আসে, তোমাকে কখনোই একটা মার্কসও কাটতে পারবে না, কাহিনী কিন্তু শেষ। আচ্ছা ঠিক আছে, ঝাপসা দেখা যাচ্ছে, যার ঝাপসা দেখা যাচ্ছে তার নেটওয়ার্কে সমস্যা, যার ঝাপসা দেখা যাচ্ছে তার নেটওয়ার্কে কিন্তু সমস্যা। মেহেরুন্নেসা মনি, এই বন্ধুরা আবার হারাই যাচ্ছে কেন? বন্ধুদেরকে মেনশন করে ফেলো যারা যারা হারাই যাচ্ছে। হ্যাঁ, যারা যারা হারাই যাচ্ছে লাস্টে আরেকবার প্রেজেন্ট নিব, ভাবতেছি তোমাদের লাস্টে আরেকবার প্রেজেন্ট নিব, ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখো আসতেছি কি আমাদের এইখানে তোমার হচ্ছে আমাদের কেন আসলে পটশুটি নিলাম সেটা তো বলা হয়ে গেল। এবার দুইটা আসলে আমরা সূত্র নিয়ে আলোচনা করি। তো প্রথম সূত্র দেখো, এটা কেউ মুখস্থ করবো না। এক নম্বর জিনিস ভালো বলি না খারাপ বলি, আর দুই নম্বর জিনিসকে খারাপ বলি না ভালো বলি, অলওয়েজ এক নম্বর জিনিসকে ভালো বলি। সো এক নম্বরকে আমরা কি বলি? বিশুদ্ধ বা ভালো। তো বিশুদ্ধ বলতে পারি, বিশুদ্ধ বলতে পারি বা শুদ্ধ যেটাই বলি না কেন, বিশুদ্ধ বলতে পারি, ঠিক আছে। আমরা কি বলতে পারি? এক নম্বরকে বিশুদ্ধ বলতে পারি। আবার দেখো আমরা ভালো আরেকটা কি বৈশিষ্ট্য পাই? স্বাধীন। স্বাধীন আরেকটা ভালো বৈশিষ্ট্য হতে পারে না? স্বাধীন। আচ্ছা, সো আমি কেন এই কথাটা বললাম, দুইটা কাজে লাগবে। এক নং সূত্রে দুইটা অল্টারনেটিভ নাম আছে, বিশুদ্ধতার সূত্র এবং হচ্ছে স্বাধীন মিলনের সূত্র। বিশুদ্ধতার সূত্র এবং স্বাধীন মিলনের সূত্র পরীক্ষায় কিন্তু তোমার এক নং সূত্র কেউ বলবে না, পরীক্ষায় তোমাকে টুইস্ট করার জন্য এই দুইটা কথাই বলবে, বিশুদ্ধতার সূত্র, স্বাধীনের সূত্র। এক নং জিনিস অলওয়েজ ভালো হয়, এক নম্বর জিনিসটা ভালো বলি না, দুই নম্বর জিনিসটা কি ভালো বলি? ভালো বলি না, সেখানে হলো মিক্সিং জিনিসপত্র, দুই নম্বর খারাপ হয়। যেরকম দেখো তোমাদের কেমিস্ট্রি একটু ইনফরমেশন দিয়ে রাখি, বিউটানল 2 তোমরা যে পড়ছো না, যে তোমার হচ্ছে একিউনের অল্টারনেটিভ, একিউনের অল্টারনেটিভ হিসেবে পড়ছো না তোমরা, যে পটাশিয়ামের বদলে ক্যালসিয়াম ইউজ করতে হবে পরিবেশে ভালোর জন্য, সেরকম ভাবে কি করছো? বিউটানল 2 পড়ছো না? বিউটানল 2 পড়ছো। তো বিউটানল 2 এর বদলে কি করতে হয় মনে রাখবা, দুই নম্বর জিনিস ভালো না, কি ব্যবহার করতে হয়? বিউটানল 1, বিউটানল 1 মনে রাখবা এই জিনিস। এটা হচ্ছে কেমিস্ট্রি কোন, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারের, এটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার ইনফরমেশন। আচ্ছা যাই হোক, আবার ফেরত আসি বায়োলজিতে। সো এখানে দেখো প্রথম সূত্রের ক্ষেত্রে বিশুদ্ধ এবং স্বাধীনতার সূত্র কি হবে? এরা তার শুদ্ধ অবস্থায় থাকবে, কারা? জিন। শুদ্ধ অবস্থায় বৈশিষ্ট্য থাকবে, বৈশিষ্ট্য থাকা মানে কি? বৈশিষ্ট্য বা জিন থাকবে, শেষ, এইটাই হচ্ছে কথা। এবার দেখো তোমরা শুদ্ধ অবস্থায় থাকা মানে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তোমার মনে করো এইখানে দেখো আমরা দেখাইলাম যে তোমার হচ্ছে এই যে একটা দেখো, এইটা হচ্ছে একটা পুরোপুরি, এটাকে আবার কিন্তু তোমার সেন্ট্রোমিয়ার বইল না, ভুল করে, এটা সেন্ট্রোমিয়ার না। আমি এটা আসলে তোমাদের অনেক কনফিউশন কাজ করবে না, আমি সুন্দর করে রাখি। তো দেখো এই যে হচ্ছে এক জোড়া ক্রোমোজোম, ঠিক আছে, এটা একটা, এটা তোমরা ভাঙলে নরমালি কিন্তু ক্রোমোজোম এইভাবেই থাকে, তোমরা দেখে অভ্যস্ত হচ্ছে এরকম, তোমরা হচ্ছে এরকম দেখে অভ্যস্ত, তাই তো। বাট এটা কিন্তু নরমাল ক্রোমোজোমের অবস্থা না, ক্রোমোজোম নরমালি এরকম থাকে, বাট ক্রোমোজোমটা কি হয়, এটা হচ্ছে ভেঙে যে এরকম অবস্থা হয়, ভেঙে যে শুধুমাত্র ক্রোমোজোম এই সেন্ট্রোমিয়ার বাদে বাকি জায়গায় হচ্ছে দুইটা ভাগে বিভক্ত হয়। প্রোমেটাফেজ দশায় তোমরা দেখবা এই দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, তোমরা কোষ বিভাজন অধ্যায় পড়বা যে প্রোমেটাফেজ ধাপে তোমার হচ্ছে এই ক্রোমোজোম আলাদা হয়ে যে এরকম ভাগে, শুধুমাত্র কোথায় আমরা সেন্ট্রোমিয়ার। যাই হোক আবার আলোচনায় ফিরে আসি, ক্রোমোজোম দেখতে এরকমই হয়। এখন দেখো আমরা যখন হচ্ছে তোমার ফ্যাক্টর বা জিন নিয়ে পড়বো, আগে একটা কথা বলে রাখি, এই ফ্যাক্টর বা জিনের ক্ষেত্রে আমি আগে একটা কথা বলে রাখি যে তোমার হচ্ছে ক্রোমোজোম তারপরে ডিএনএ জিনের মধ্যে সম্পর্ক কি। সো খেয়াল রাখবা, ক্রোমোজোম হচ্ছে একটা বড় জিনিস, মনে করে এরকম যদি একটা বড় এরকম ভাবে ছবি আঁকা তাহলে ভালো লাগবে। ক্রোমোজোম হচ্ছে মনে করে এরকম একটা জিনিস যার মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ডিএনএ, এর বাইরে মনে করো প্রোটিনও আছে, বিভিন্ন ধরনের প্রোটিন যেরকম হতে পারে হিস্টোন প্রোটিন। সো দেখো আমরা ক্রোমোজোমের মধ্যে একটা দণ্ড থাকে, ক্রোমোজোমের মধ্যে একটা দণ্ড আছে, জাস্ট এইটুকু মনে রাখো, ক্রোমোজোমের মধ্যে একটা মনে করো দণ্ড আছে, সেই দণ্ডটাকে আমরা কি বলি?
অনেক কিছু থাকতে পারে। ক্রোমোজোমে শুধুমাত্র দণ্ডটা থাকবে এমন না, ওই দণ্ডের বাইরে আমরা যদি বেশ কিছু প্রোটিন টোটিন থাকবে। যে দণ্ডটা আছে, এই দণ্ডটাকে আমরা বলি ডিএনএ। এখন এই ডিএনএ যেটা আসতেছে, সেই ডিএনএ কিছু অংশকে, এই ডিএনএ মনে করো, সরি আমি ধরলাম যে হচ্ছে এই যে হচ্ছে, তোমরা সবাই আসলে যে মোটামুটি তোমাদের স্বপ্নিলাভ ওই ছবিটা ভালোভাবে শিখাইছে। তো এইখানে দেখো কিছু অংশ যদি কেটে নিই, একটা পুরো ডিএনএ আছে মনে করো, তার কিছু অংশ কেটে নিলে সেই অংশটাকে আমরা বলি জিন। এবার বুঝতে পারতেছো কে কার সাবসেট? সো দেখো আমাদের যেটা হচ্ছে জিন হচ্ছে ডিএনএ এর সাবসেট, ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের সাবসেট, ক্রোমোজোমের অন্তর্গত। এটাই হচ্ছে ঘটনা। জিনেরই আরেকটা নাম হচ্ছে ফ্যাক্টর। ফ্যাক্টর বুঝতে পারছি? ফ্যাক্টর বা জিনে কিন্তু বলে ফেললাম, কেন বললাম এখন বুঝতে পারবা। আমাদের দেখো তাহলে ক্রোমোজোমে আমরা ইনডিরেক্টলি বলতে পারি না যে এই সব জায়গায় জিন আছে, ডিএনএ আছে তথা জিন আছে। তাহলে কিছু অংশ নেই একই বরাবর, একই জায়গা বরাবর কিছু অংশ নিলাম। এই অংশের ক্ষেত্রে আমরা বললাম যে তোমার হচ্ছে এই জায়গা হচ্ছে একই ধরনের জিন, বাট তাদের মধ্যে হচ্ছে মানে একই ধরনের বৈশিষ্ট্য, সরি খেয়াল করো, একই ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে বাট বিপরীত বৈশিষ্ট্য। খেয়াল করো, একই ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে বাট বিপরীত বৈশিষ্ট্য। কি হইতে পারে? এটা যদি হচ্ছে বড় হয়, এটা হচ্ছে ছোট, মানে বড় হাতের ছোট হাতের না, এই বড় হাতের টি মনে করো কোন একটা মানুষ যে লম্বা তাকে রিপ্রেজেন্ট করতেছে, ছোট হাতের টিটা কোন একটা খাটো মানুষকে রিপ্রেজেন্ট করতেছে। সো এই জিনটার কারণে মনে করো হচ্ছে তোমাদের মধ্যে থেকে একজন খাটো, এই জিনটার কারণে হচ্ছে আমি হচ্ছে লম্বা, এই ঘটনাটাই হচ্ছে। তো এইখানে দেখো এই পাশাপাশি যে জিনগুলো আছে, এই জিনটা আসলে কখনো একে অন্যের সাথে, আমরা ক্রসিং ওভার দেখছি, সবাই কিন্তু ক্রসিং ওভার দেখছি, এই যে কায়াজমা সৃষ্টি হয়, ক্রসিং ওভার হয়, পড়ছি না? সে ক্রসিং ওভারে কি হয়? জিনের আদান প্রদান হয় না? এইখানে সেই ঘটনাটা ঘটবে না। এরকম নর্মাল সিচুয়েশনে কোষ বিভাজনের সময় ঘটতেছে তো ঘটতেছে, মাইনে নিলাম, নর্মাল সিচুয়েশনে এরকম ক্রসিং ওভার ঘটবে না, এটাই হচ্ছে কথা। ক্রসিং ওভার ঘটবে না, তথা হচ্ছে এরকম নর্মাল বিশুদ্ধ অবস্থায় থাকবে। বুঝতে পারছি ঘটনা? সো এই বিশুদ্ধ অবস্থায় যে থাকতেছে, আচ্ছা আচ্ছা বইয়ে কি হচ্ছে 2 নম্বর হচ্ছে স্বাধীন বা মিলনের সূত্র আছে? বইয়ে কি 2 নম্বর হচ্ছে স্বাধীন বা মিলনের সূত্র আছে? তোমরা একটু জানাও তো, হয়তো আবার এটা একটু ভুল হইতে পারে, আমি তোমাদেরকে জানাবো। যাই হোক, ওটার টেনশন করা দরকার, এটা এটা আপাততই থাকো। মেন কথা হচ্ছে বিশুদ্ধ, মেন কথা হচ্ছে বিশুদ্ধ, এটা হচ্ছে বিশুদ্ধতার সূত্র, বিশুদ্ধ অবস্থায় থাকে জিনগুলো। এটা হচ্ছে কথা। স্বাধীনের কথা আমি পরে বলবো। স্বাধীন মনে হয় 2 নংই স্বাধীন হবে, মনে হয় 2 নংই স্বাধীন হবে, সেটা ক্ষেত্রে তোমরা আসলে আপাতত টেনশন করো। তো দেখো এরা হচ্ছে মিশ্রিত অবস্থায় থাকবে না, এরা হচ্ছে কি মিশ্রিত অবস্থায় থাকবে না, আমরা তোমার কাইন্ড অফ হচ্ছে মাথায় একটু হয়ে যেতে পারে। তো দেখো 2 নম্বর এরা হচ্ছে কি মিশ্রিত হবে না, সো স্বাধীনভাবে থাকলো। এটা হচ্ছে প্রথম কথাটা, এরা হচ্ছে মিশ্রিত হবে না। দ্বিতীয় যে সূত্রটা আসতেছে, দ্বিতীয় সূত্র, আচ্ছা 2 নংই মনে হয় স্বাধীন হবে, আমার যতদূর মনে পড়তেছে 2 নংই স্বাধীন, আমি লিখে রাখতাম বইতে 2 নং স্বাধীন। তো এখানে যেটা আসতেছে কি, আচ্ছা হ্যাঁ 2 নং স্বাধীন হবে, হ্যাঁ 2 নংই স্বাধীন হবে, সরি 2 নংই হচ্ছে স্বাধীন হবে। তো দেখো 2 নং সূত্র এখানে কি হবে, তোমার হচ্ছে মনে করো এইখানে যদি আমরা হচ্ছে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করি, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে আমরা কাজ করতে পারি, মানে 2 জোড়া মনে করো একাধিক হচ্ছে তোমার আসলে আমরা বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করব। একাধিক, একাধিক, এক না, একাধিক হচ্ছে বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করলে যেটা কি হবে, সেইটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে 2 নং সূত্রে কথাবার্তা। এইটাই হচ্ছে মেন জিনিস ছিল আমাদের এখানে। এরপরে এরপরে আমরা হচ্ছে এইগুলা আসলে ইমপ্লিমেন্টেশন দেখবো, বাট তোমাদের বইতে কিন্তু অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে, প্রত্যেকটা সংজ্ঞা তোমাদেরকে এখন থেকে আর মুখস্থ করবে না, আমি সেইভাবে জিনিসগুলো মনে রাখাই দিব, সেইভাবে ইনশাল্লাহ জিনিসগুলো মনে রাখাই দেওয়ার চেষ্টা করবো। সো 1 নং সূত্রে এবং 2 নং সূত্রে যে বিষয়গুলো আসতেছে, সো এইখানে দেখো 1 নং সূত্রে কি বলছিলাম, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। সো এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য কি হইতে পারে, ওই যে বলছিলাম না যে তোমার হচ্ছে বড় হাতের টি আর ছোট হাতের টি, সো বড় হাতের টি এবং হচ্ছে ছোট হাতের টি। আচ্ছা এই বড় হাতের টি আর ছোট হাতের টির ক্ষেত্রে যে বিষয়টা আসতেছে, আচ্ছা আমরা এই জিনিসগুলো বোঝার আগে একটু এগুলো বোঝা দরকার, আমরা এটা বুঝে নিই। সরি
এই প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো বোঝায়। তো প্রথমত আসতেছে কি ফ্যাক্টর বা জিন, আমি অলরেডি বুঝাই ফেলছি ফ্যাক্টর বা জিন কি জিনিস। এরপর আসতেছে লোকাস, ক্রোমোজোমে যেখানে তোমার আসলে জিন অবস্থান করে সেটাকে কি বলে, লোকাস বলে। কোথা থেকে আসতেছে, লোকেশন, যেখানে অবস্থান করে সেটাকে কি বলে, লোকেশন। ইজিলি মনে রাখবা, কার লোকেশন, জিনের লোকেশন, কোথায়, ক্রোমোজোমে কোথায় আছে। আমরা দেখলাম তো ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে, লোকাস মনে থাকবে। অ্যালিল, এটা না মনে রাখতে পারো, সো আমরা এটাও মনে রাখার চেষ্টা করব। কখনো শুনছো যে ইন্ডিয়া ইজ ওয়ান অফ আওয়ার বিগেস্ট অ্যালাই, এরকম কথা শুনছো মনে হয়, যে হচ্ছে মনে করো ইন্ডিয়া, একটু ইংলিশও পড়ায় তোমাদেরকে, মনে থাকবে তাহলে, ইন্ডিয়া ইজ ওয়ান অফ আওয়ার, মনে করো বাংলাদেশে যে পররাষ্ট্রমন্ত্রী আছে সেই কথাটা বলতেছে, ওয়ান অফ আওয়ার গ্রেটেস্ট অ্যালাই, ওয়ান অফ আওয়ার গ্রেট অ্যালাই, জাস্ট গ্রেট অ্যালাই, আবার না হলে গ্রামাটিক্যালি কারেক্ট হবে না। ইন্ডিয়া ইজ ওয়ান অফ আওয়ার গ্রেট অ্যালাই, ধরলাম আমি, গ্রেটেস্ট হোক যাই হোক না কেন, মেন কথা হচ্ছে এই অ্যালাই। এই অ্যালাই কথাটা অনেক বেশি শুনবা যারা হচ্ছে একটু জিও পলিটিক্স নিয়ে ইন্টারেস্ট দেখো। সো অ্যালাই অর্থটা কি, অ্যালাই অর্থটা হচ্ছে কোঅপারেটিভ, কোঅপারেটিভ ফ্রেন্ড, কোঅপারেটিভ ফ্রেন্ড টাইপ অফ বোঝায়। যে মনে করো বাংলাদেশ আর হচ্ছে ইন্ডিয়ার ভিতরে খুবই কোঅপারেশন টাইপের সম্পর্ক, ইন্ডিয়ার মানে ইউএস এর মধ্যে মনে করো কোঅপারেটিভ সম্পর্ক। এই কোঅপারেটিভ মানে কি বোঝানো হচ্ছে, পাশাপাশি দুইজনের প্রয়োজনে থাকা, আমি তোমার সাথে কোঅপারেট করলাম, তুমি আমার সাথে কোঅপারেট করলে। সো এই ঘটনাটা যখন ঘটতেছে, অর্থাৎ তোমার হচ্ছে পাশাপাশি এরকম ভাবে কোঅপারেশনের সাথে যখন থাকতেছে, ঝগড়াঝাটি না করে, তখন একে অন্যের অ্যালাই বলে। অ্যালাই থেকে হচ্ছে অ্যালিল বলা হয় বা অ্যালিলোমর্ফ। তাহলে দেখো এই টি এর অ্যালিল কি হবে, এই ছোট টিটা। একই ধরনের বৈশিষ্ট্যের তোমার যেটা আসতেছে কি, এরা হচ্ছে একে অন্যের অ্যালাই। বুঝতে পারছি ঘটনাটা, আমরা এটা মনে রাখবো। ওকে, অ্যালাই। অন্যদের লাগতেছে না, অন্যদের তো ঝাপসা হওয়ার কথা না, আমি তো দেখতেছি যে ক্লিয়ার দেখা যাচ্ছে, আমার ফোনে তো ক্লিয়ার দেখা যাচ্ছে। একটু সবাই জানাও তো ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, অ্যালিলোমর্ফ, অ্যালিল থেকে আসতেছে কি হচ্ছে অ্যালিলোমর্ফ। এবার দেখো হোমোজাইগাস, হোমোজাইগাস যেটা আসতেছে হোমোজাইগাস, ওকে, হোমোজাইগাস, ঠিক আছে, হোমোজাইগাস যেটা, সো হোমো থেকে আসতেছে, হোমো মানে কি, হোমো মানে কি, হোমো মানে হচ্ছে তোমার আসলে একই বা সম, হোমো মানে হচ্ছে একই বা সম। তাহলে দেখো সমপ্রকৃতির, সমপ্রকৃতির বৈশিষ্ট্য সম্পন্ন যদি তোমার আসলে মানে অ্যালিল জিন হয়, তো মনে করো আমি বললাম এটা হচ্ছে অ্যালিল, এই জিনটা হচ্ছে এই জিনের অ্যালিল, তো এরা দুইজন যদি হচ্ছে একই বৈশিষ্ট্য বা একই প্রকৃতির হয়, সমধর্মী হয়, তখন সেটাকে কি বলবো, এ দেখো এখানে অ্যালিল না, অ্যালিলটা যদি একই বৈশিষ্ট্যের হয়, একই বা সমপ্রকৃতির হয়ে থাকে, তাহলে আমরা কি বলতেছি, তখন বলছি হোমোজাইগাস, হোমো থেকে একই বা সম। তো এখানে তাহলে কি আসবে, টি আর টি, অথবা আবার এমন হইতে পারে ছোট হাতের টি ছোট হাতের টি, দুইটাই কি হোমোজাইগাস। হেটারোজাইগাস বুঝতেই পারতেছো বিপরীত হবে, অর্থাৎ আমি যে ছবিটির আগে আঁকতাম সেটাই হচ্ছে হেটারোজাইগাস। এবার দেখো হোমোজাইগাস আর হেটারোজাইগাস, হোমোজাইগাস আর হচ্ছে হেটারোজাইগাস, এই তোমাদের হঠাৎ করে এরকম ভাবে কমে গেল কেন লোকজন, তাহলে কি ক্লাস শেষ করে দিব, ক্লাসটা তাহলে কি শেষ করে দিব। আচ্ছা 1 ঘন্টার মতো হয়নি তো, এখনো 50 মিনিট হয়েছে কেবল। ওকে, সো দেখো জিনিসটা আসতেছে কি হোমোজাইগাস এবং হেটারোজাইগাস বুঝে গেছি আমরা। এবার আসে দেখো হেটারো মানে ভিন্ন, সো টি বড় হাতের টি ছোট হাতের টি, ভিন্ন তো দেখতেই পারতেছো। আর একই ধরনের বড় হাতের টি বড় হাতের টি, ছোট হাতের টি ছোট হাতের টি, একই ধরনের, বুঝতে পারছি। প্রকট বৈশিষ্ট্য কি, যখন একটা বৈশিষ্ট্য প্রকট মানে কি, প্রকট আকার ধারণ করছে, অর্থাৎ বড়, যার হচ্ছে গুরুত্বটা বেশি। প্রচ্ছন্ন মানে কি, যে একটু লুকায়িত অবস্থায় থাকে, লুকায়িত অবস্থায়। তো বিষয়টা অনেক এরকম ভাবে, যখন হচ্ছে তোমার এই যে বৈশিষ্ট্য কথা বলতেছি, যখন হচ্ছে তোমার হোমোজাইগাস অবস্থায় এবং হেটারোজাইগাস অবস্থায়, হোমো এবং হেটারো দুইটা জায়গায় যার ক্ষমতা থাকে,
সব জায়গায় সে ক্ষমতাশালী, সেটাই হচ্ছে প্রকট। দেখো যখন আমি টি আর টি মনে করো হচ্ছে বড় হাতের টিটা হচ্ছে লম্বা হওয়ার বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতেছে, আমি বললাম। আবার যদি লিখি টি আর টি, এটাও লম্বা হবে, এটাও কি হবে, লম্বা হবে। কেন? কারণ হচ্ছে প্রকট, এর সামনে এ কি করতেছে, বেল পাচ্ছে না। তো দেখো এখন আমরা কে যে বেল পাচ্ছে না প্রকট, মানে প্রকটের সামনে যে বেল পায় না, সে হচ্ছে কি প্রচ্ছন্ন। এখন দেখো তাহলে প্রচ্ছন্ন কখন বেল পাবে, যখন এরা হোমোজাইগাস অবস্থায় থাকবে, তখন এটা দেখা যাবে খাটো। তাহলে দেখো যখন হচ্ছে যে জিনটা তোমার হচ্ছে প্রচ্ছন্ন অবস্থায় বৈশিষ্ট্য প্রকাশে সক্ষম, বাট সরি মানে হোমোজাইগাস অবস্থায় বৈশিষ্ট্য প্রকাশে সক্ষম কিন্তু তোমার হেটারোজাইগাস অবস্থায় সক্ষম না, সেটা হচ্ছে কি তোমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবার দেখো আসি জিনোটাইপ ফিনোটাইপ। তোমাদের প্রেজেন্স এরকম হয়ে গেলে তাহলে তো ক্লাস শেষ করে দেবো। আচ্ছা, তো এবার দেখো আসি আমরা জিনোটাইপ আর ফিনোটাইপ। জিনোটাইপ আর আসতেছে কি হচ্ছে ফিনোটাইপ। খুবই রিলেটেবল কথাবার্তা, খুবই সহজ। দেখো জিনোটাইপ, জিনের যে টাইপটা, জিন যে ধরনের, জিন যে ধরনের সেটা হচ্ছে জিনোটাইপ। সো দেখো আমি যে বললাম একটু আগে তোমাদেরকে, এই জায়গায় হচ্ছে বড় হাতের টি, এই জায়গায় ছোট হাতের টি, এটাই হচ্ছে জিনোটাইপ। অর্থাৎ আমি এটা লিখলে অথবা এটা লিখলে অথবা এটা লিখলে এদের সবগুলোকে আমি জিনোটাইপ বলবো। কিন্তু এদের ফলে এই যে লম্বা, এই যে লম্বা, এই যে খাটো, যে বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে আমার ভেতরে বা কোনো প্রাণীর ভিতরে বা কোনো উদ্ভিদের ভিতরে, যে কোনো হইতে পারে, গোল, হলুদ, সবুজ, কুঞ্চিত, যাই বলো না কেন, সব হচ্ছে তোমার ফিনোটাইপ বৈশিষ্ট্য। তো জিনের মাধ্যমে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে এটা হচ্ছে ফিনোটাইপ। কথা ক্লিয়ার আশা করি? ওকে, আচ্ছা তাহলে কথা মোটামুটি ক্লিয়ার। ওকে, তাহলে তোমরা আজকে কিন্তু একদম ভাষায় ফেলবা যে কি কি শিখলা, সুন্দর করে শর্ট করে দরকার লিখে একদম গ্রুপে পোস্ট করে দিবা, অথবা তোমাদের যারা খাতায় বইতে লিখছো যারা, বইয়ের ছবি তুলে দিবা, বইয়ের ছবি হচ্ছে গ্রুপে পোস্ট করে ফেলবা, সো দ্যাট হচ্ছে যারা আসলে মিস করছে তারা জন্য অ্যাটলিস্ট আফসোস করে। এবার দেখো আসি আমরা এখানে, তোমার দেখবা হচ্ছে কি প্যারেন্টাল বংশধর আছে, তার মানে কি মাতা পিতা যেটা, মাতা পিতা যেটা, অর্থাৎ যেখান থেকে তুমি আসলে জিনটা পাচ্ছ, এটাই কথা। এবার অপত্য মানে কি, অপত্য কোষ আমরা পড়ছি না, তো মাতা পিতা থেকে যে সন্তান তৈরি হবে সেটাকে অপত্য বলা হবে, সেই ঘটনাগুলো বলা যায়। এখন আমরা ইন্টারেস্টিং জায়গায় আসবো, সেটা হচ্ছে কি টেস্ট ক্রস আর ব্যাক ক্রস। এটা তোমরা অনেকে বুঝো না, আমার যতটুকু ধারণা তোমরা অনেকে টেস্ট ক্রস এবং হচ্ছে ব্যাক ক্রসটা বুঝো না। আমি একটু বেশি জায়গা নিয়ে লিখি, হয়তো হবে না। টেস্ট ক্রস আর একটা হচ্ছে ব্যাক ক্রস, এই দুটা জিনিস তোমরা ভালোভাবে বুঝো না অনেকে, সেই দুটা জিনিসকে আমি বোঝানোর চেষ্টা করবো। ওকে, আচ্ছা ঠিক আছে। এই তোমরা একটু জানাও তো যে আমি একটু টায়ার্ড হয়ে গেছি, কে কোন কলেজের, লিখো তো, শর্ট ফর্ম লিখো। না কলেজ লেখার দরকার না, তোমাদের জায়গার নাম লেখো, এটা বেশি ইন্টারেস্টিং হবে। তোমাদের জায়গার নাম লেখো। বুঝি না ভাইয়া, মানে বুঝলাম না। আচ্ছা আমরা টেস্ট ক্রস আর ব্যাক ক্রস মানে দুইটা ক্রস আছে। ক্রস মানে কি, মনে করো এই যে একটা হচ্ছে তোমার কি বলে, মানে হচ্ছে তোমার একটা হচ্ছে গ্যামিট, এই যে আরেকটা গ্যামিট, সেদের মধ্যে ক্রস করা হচ্ছে, এই হলো ঘটনা। ক্রস মানে তো বুঝো আশা করি, মিলন। সো এখন টেস্ট ক্রস আর ব্যাক ক্রস এর কথাবার্তা বলবো। পঞ্চগড়, এই পঞ্চগড়ে আমার যাওয়ার কথা আছে কিছুদিন পরে, ঠান্ডা অনেক পঞ্চগড়ে বলে। মুন্সিগঞ্জ, গাজীপুর, মাগুরা, রাজশাহী, ঢাকা। আচ্ছা তোমাদের মধ্যে পুরান ঢাকার কে কে আসো? আর হচ্ছে তোমার পুরান ঢাকার প্লাস হচ্ছে পঞ্চগড়ের তো লোকজন আছে, বা গোপালগঞ্জ কাছাকাছি আমাদের, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, উত্তরা। আচ্ছা রিয়ানা, রমজান, তোমাদের এখানে কি লোকজন আবার উত্তরাকে কি গ্রাম বলে কেউ? উত্তরাকে এই নড়াইল, নোমান মল্লিক, তুমি তো আমার এলাকার লোক, আমি হচ্ছে নড়াইলের লোক, নড়াইলের লোহাগড়া থানা। এই লোহাগড়া নড়াইল, সৈয়দা মোনা ইসলাম মিম, তোমার বাসা কোথায় মিম?
তোমার বাসা কোথায়? আমি তো হচ্ছে তোমার লোহাগড়া নড়াইলের লোক, তাহলে আমি চিনি না কিভাবে? আরমানিটোলা ঢাকা, টাঙ্গাইল নাসির, পঞ্চগড়, আচ্ছা পঞ্চগড়ের লোকজন তো অনেক, গোপালগঞ্জ পাইছি আমরা। আচ্ছা গোলাম হচ্ছে, সাফু হচ্ছে তোমার আসলে বুয়েট ক্যাম্পাসের পাশে, ও ডুয়েট ক্যাম্পাস, সরি সরি সরি, ডুয়েট ক্যাম্পাস। হ্যাঁ, মোটা শীতের কাপড় নিয়ে আইসেন, হ্যাঁ আইসা ইনশাল্লাহ। আচ্ছা ঠান্ডার পরে আইসেন, ওহো ওকে ঠিক আছে, আমরা পড়ালেখায় ফিরে আসবো, পড়ালেখায় ফিরে আসবো, হারাই যায় না লোকজন। ঠিক আছে, আমাদের এখন কথাবার্তা কি হবে, কি নিয়ে? টেস্ট ক্রস আর হচ্ছে ব্যাক ক্রস। আচ্ছা, সো টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস এর ক্ষেত্রে যে বিষয়টা আসতেছে, টেস্ট ক্রস জিনিসটা হচ্ছে অনেক বড় বিষয়। টেস্ট ক্রস এর একটা সাবসেট হচ্ছে তোমার কি হচ্ছে ব্যাক ক্রস। সো দেখো আমাদের হচ্ছে ব্যাক ক্রসটা যেটা আসতেছে, ব্যাক ক্রস এটা হচ্ছে একটা টেস্ট ক্রস এর সাবসেট। কেন আমি বলতেছি বুঝতে পারবা। দেখো টেস্ট ক্রসে আমি আগে লিখি F1 বা F2 আর হচ্ছে হোমোজাইগাস, হোমোজাইগাস বা হেটারোজাইগাস। হেটারোজাইগাস। আর এটা কি আসছে ব্যাক ক্রসের যে বিষয়টা, এটা হচ্ছে তোমার কি আসবে বলো? F1 এবং হেটারোজাইগাস। এবার দেখবা জিনিসটা এখন থেকে মনে থাকবে, যখন আমি পয়েন্ট আকারে দেখাচ্ছি এগুলো মিশা ফেলি। আচ্ছা, তো এবার দেখো যেটা হচ্ছে হেটারোজাইগাস লিখলাম। দুইটা জায়গায় একই ঘটনা ঘটতেছে, যে তোমার আসলে অপুত্র বংশধরের সাথে মাতা পিতার তোমার আসলে ক্রস করাচ্ছে, যেটা মানুষের ক্ষেত্রে ঠিক না, মানুষের ক্ষেত্রে অবৈধ, একদম অবৈধ। সো জিনিসটা হচ্ছে কি, দেখো তোমার হচ্ছে আমাদের যে অপত্য বংশধর হইতে পারে, প্রথম বংশধর হইতে পারে, দ্বিতীয় বংশধর, অর্থাৎ মনে করি এটা হচ্ছে ছেলে মেয়ে, F2 হচ্ছে নাতি নাতনি। সো এই F2 আর F1 দেখো টেস্ট ক্রসটা বসে বড় জিনিস, সেখানে ক্ষেত্রটা অনেক বেশি। F1 অথবা F2 এই দুইটার সাথে যদি তোমার আসলে এই যে কোনো দুইটা যে কোনো একটার সাথে যদি মাতা বা পিতা, মাতা বা পিতার সাথে তোমার সংকর ক্রস করা হয়, কেন ক্রস করা হচ্ছে, ক্রস কেন করা হচ্ছে, এইটা ফাইন্ড আউট করার জন্য এটা হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস, কোনটা F1 অথবা F2 হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস, এই জিনিসটা ফাইন্ড আউট করার জন্য মাতা পিতার সাথে যখন আসলে ক্রস করানো হয়, তখন আসলে আমরা যেটাকে বলি টেস্ট ক্রস। টেস্ট করতেছি কি জিনিস, এটা হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস। দেখো এইখানে ক্ষেত্রটা বড়, F1 অথবা F2 দুইটা দিয়ে আমরা পরীক্ষা করতে পারি, এট দ্য সেম হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস দুইটা জিনিসই বের করতে পারতেছি। আর ব্যাক ক্রস কখন করি, শুধুমাত্র F1 যেটা আছে, F1 এর সাথে মাতা পিতা যদি তোমার আসলে এই যে তোমার আসলে ক্রস করানো হয়, কেন, যখন আসলে যেটা হচ্ছে হেটারোজাইগাস হইলে, মনে রাখবা হেটারোজাইগাস বের করার জন্য না, যদি তোমার দেখা যাচ্ছে F1 হচ্ছে হেটারোজাইগাস, সরি হেটারোজাইগাস বের হইছে, সো F1 যদি হেটারোজাইগাস হয়, তাহলে মাতা বা পিতার সাথে যে তোমার আসলে যে ব্যাক যে মানে ক্রসটা করানো হচ্ছে, অর্থাৎ মানে দেখো F1 এর সাথে পিছনে সন্তানের সাথে মাতা পিতার, তখন এটা ব্যাক ক্রস বলা যায় না। এই ব্যাক ক্রস, সরি এই ব্যাক ক্রসই তো বলতেছি, এটা হচ্ছে টেস্ট ক্রসের একটা অংশ। সো এই F1 এর সাথে যখন মাতা পিতার মানে ক্রস করানো হচ্ছে বা সংকর করানো হচ্ছে, কারা, কোন F1 এ, ধর হেটারোজাইগাস অবস্থায়, F1 যখন হেটারোজাইগাস অবস্থায় এবং তখন যদি তোমার মাতা পিতার সাথে ক্রস করানো হয়, তখন আমরা সেটাকে বলতেছি কি, হচ্ছে ব্যাক ক্রস। সো মনে রাখবা এখানে হচ্ছে F1 F2 কিওয়ার্ড, হোমোজাইগাস হেটারোজাইগাস দুইটা জিনিসই, এইখানে হচ্ছে F1 হেটারোজাইগাস, দুইটার ক্ষেত্রে মাতা পিতার সাথে ক্রস করানো হচ্ছে। ঘটনা বুঝতে পারছি, আশা করি মনে থাকবে, আশা করি মনে থাকবে, ওকে। আচ্ছা উত্তরা গ্রাম না, হ্যাঁ অবশ্যই উত্তরা একদমই গ্রাম না, এটা না জাস্ট মজা করে লোকজন আসলে, মানে একটু এটা নিয়ে মজা করে, উত্তরা মোটেই গ্রাম না, উত্তরা উত্তরা তো অনেক বেশি আধুনিক একটা এরিয়া, ওকে। উত্তরার তুলনামূলক ভাবে হচ্ছে তোমার আসলে একটা আধুনিক এরিয়া। আচ্ছা, সো আমরা এখন যেটা আসতেছে কি হচ্ছে, আমাদের টেস্ট ক্রস ব্যাক ক্রস জানা শেষ, আমরা হচ্ছে মোটামুটি আসলে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র জানছি, আমরা নেক্সট দিন যেটা হচ্ছে ইনশাআল্লাহ আসলে জানার চেষ্টা করব এই প্রথম সূত্রে যে জায়গাটা আছে, প্রথম সূত্রের ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি,
প্রথম সূত্রের ক্ষেত্রে তোমার আসলে কিভাবে কাজগুলো হয় খুবই সিম্পল, এরপর দেখবা খুবই সহজ হয়ে গেছে আমাদের অলরেডি অধ্যায়। সো এবং দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কি হচ্ছে এবং সেগুলোর যে অনুপাত গুলো মুখস্থ রাখার চেষ্টা করবো। অ্যাট দ্য সেম টাইম এদের যে ব্যতিক্রম গুলো আছে, ওই যে লিথাল ডোজ, লিথাল জিনটিন আছে, অলরেডি জানার কথা তোমাদের। লিথাল শব্দটা মানে হচ্ছে ভয়ঙ্কর বা ক্ষতিকর টাইপের। লিথাল ডোজ, অনেক ওষুধের হচ্ছে লিথাল ডোজ থাকে। যেরকম যদি মনে করো হচ্ছে তোমাকে কিছু ওষুধ আছে, যেরকম তোমার হচ্ছে যেটাকে বলা হয় ফেন্সিডিল। ফেন্সিডিল কিন্তু আসলে তোমার শরীরের জন্য ক্ষতিকর না, এটা হচ্ছে একটা কাশের ওষুধের মতো। বাট এর লিথাল ডোজটা হচ্ছে খারাপ তোমার জন্য, যেটা হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর। তুমি যদি এর একটা সার্টেন ডোজের থেকে বেশি নিয়ে ফেলো তখন হচ্ছে ক্ষতিকর। সো লিথাল জিন নিয়ে আলোচনা করবো। লিথাল শব্দটা হচ্ছে ক্ষতিকর, সো লিথাল জিন নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে প্রথম সূত্রের ব্যতিক্রম। এরপর আসলে পরিপূরক, তারপর হচ্ছে প্রকট মানে তোমার হচ্ছে দ্বৈত প্রকট, দ্বৈত প্রচ্ছন্নতা, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে, যাই হোক সমস্যা নাই, ইনশাল্লাহ নেক্সট আর একদিন দেখা হবে। আল্লাহ হাফেজ সবার সাথে, ঠিক আছে। তোমরা সবাই তোমাদের নোট বা যা কিছু করছো বই টয়ে এগুলা গ্রুপে পোস্ট করে দিবা। ম্যাক্সিমাম ক্ষেত্রে চেষ্টা করবো আমাদের মেন গ্রুপে করার জন্য, ওকে। এই গ্রুপে বেশি হয়ে গেলে আমার সমস্যা, এই গ্রুপে করলে সমস্যাটা খুব বেশি, বাট সবাই করলে এই গ্রুপে সমস্যা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, গুড নাইট। ইয়েস, গুড নাইট। ওকে, ইয়েস নাসির খান। হ্যাঁ, আমরা মোটামুটি হচ্ছে রিভিশন প্রোগ্রাম এরকমই থাকবে। এন্ড যারা হচ্ছে প্রি অ্যাডমিশনের বিষয়টা, উপরে ফর্ম দেওয়া আছে, ফর্ম ফিল আপ করে ফেলবা। আমরা পেমেন্ট একদমই কম রাখার চেষ্টা করছি, সবাই যুক্ত হয়ে যাবে। অ্যাটলিস্ট আমাদের এই গ্রুপে আমরা চাই যেখানে 20 জনের মতো যুক্ত হয়েছে, পুরো 1000 জনই যুক্ত হবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।